নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। 2024 লোকসভা নির্বাচনের হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি চন্দননগরের বোড়াই চণ্ডীতলা মন্দিরে পুজো এবং সেই সঙ্গে চন্দননগরের প্রাচীন মোল্লা হাজি বাগান মসজিদে গিয়ে আশীর্বাদ নিয়ে চন্দননগর এলাকায় প্রচার শুরু করেন প্রার্থী রচনা ব্যানার্জি এবং সেই সঙ্গে বহু মানুষের জনসমুদ্রের মধ্যে জনসভাও করেন। তিনি সাংবাদিকদের সামনে বলেন তিনি তার জেতার বিষয়ে 100% নিশ্চিত এবং তিনি এবারে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 42টি আসন পেয়ে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। তিনি এও বলেন মানুষ আমাকে জেতাবে, মানুষের প্রতি আমার ভালোবাসা, আস্থা ও বিশ্বাস আছে। তিনি বলেন আমি নতুন, তবে আমার দলের দুর্নীতির কথা মানতে নারাজ বললেন রচনা। এছাড়াও তিনি হাস্যকর অবস্থায় তিনি কেন্দ্রীয় সরকারের এত টাকা, এত লোকবল, তবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিছু করতে পারছেন না কেন, সরাসরি প্রশ্ন রচনা ব্যানার্জির। এছাড়াও আরো কি বললেন আমরা সরাসরি শুনে নেব। শোনার পর বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি কি বললেন সাংবাদিকদের সামনে। তারপরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করবো, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে আমি বলবো 42 আমি আসলে জয়ী। 35টা বললেন, আমি তো 42টা বললাম। শ্রমিকের মনের কথা বলেছিস, তাকে কি লকের উত্তর কি দিলেন সেটা তো শোনা হলো না। লকের উত্তর কি দিয়েছেন সেটাও বলুন। উনি এসেছিলেন, কেউ দেখতে পেলেন না। আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলুন তো, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাবো এবং আমি নিজেকে সবসময় মনে করি যে আমি বিশ্বাসটুকু আমার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করবো আমি সেটার মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করবো। তো আমার সেই বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি আমার তো জীবনে আর কিছু নতুন পাওয়ার নেই। নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা আমার জীবনের এখন শেষ মানুষের জন্য করতে পারি আমি অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি করে দেখিয়েছেন জনগণ তো এখন জানতে পারেনি, জনগণ যেটা জানাতে হবে 17 কোটি টাকা কোথায় খরচা হবে। আচ্ছা, আমি নতুন, সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। বাট আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আর আমি তো কখনো এটাকে সাপোর্ট করবো না। কিন্তু তার থেকে আমার বক্তব্য হচ্ছে আমার পাশে মানুষ দলের ছুটছেন, জল খাওয়াচ্ছেন, এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য। ওদের দেখার পর আমি বলি আমার কষ্ট নিশ্চয়ই 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 একদম প্রতিটা ওয়ার্ডে অফিস, প্রতিটা জেলায় অফিস, সর্ব জায়গায় অফিস হতে হবে, যাতে কোনো মানুষ কখনো না ভাবে যে আমাদেরকে দেখা হচ্ছে না, আমাদের কথা শোনা হচ্ছে না। প্রতিটি মানুষের পাশে আমরা পৌঁছাবো এবং আমার শুধু আমি নই, কিন্তু আমি সব কথা বলছি আমার দলকে নিয়ে। আমি আমার দলকে একত্রিত করবো এবং আমরা সবাই মিলে লড়বো। নিশ্চয়ই সব সব সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ যে কোনো জিনিসে, শুধু আর রাজনীতি নয়। আজকে পরিবারেও যদি কারোর কোনো সমস্যা হয় না, পরিবারের মানুষ যদি বসে আলোচনা করে সমাধান হয়ে যায়। কিন্তু সমস্যা হলে আমরা দরজা বন্ধ করে সমাধান হবে। কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার বিশ্বাস আছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে। আমরা জানি আগে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একসাথে জোট বেঁধে কিসের ব্যাপার, যে যা ইচ্ছে করে যাক, কেন্দ্র বাহিনী হাজার হাজার লোক পাঠান, যা ইচ্ছে করুন, যত রকমের প্রোটেকশন দেওয়ার দিক, ভোট দেবে ভোটার, ভোট কথা বলবে, মানুষ কথা বলবে। কেন্দ্র বাহিনী আসুক, আরো কত বাহিনী আসুক, দেখুন
এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো, সেটা তার চিন্তা ভাবনার প্রতীক। আমি মনে করি কোনো মানুষকে আঙ্গুল তুললে আরেকটা আঙুল নিজের দিকে আসে, দেখুন আমি আপনাকে একটা আঙুল আমার দিকে দেবো। তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো না যদি অপর আঙুলটা আমার দিকে আসে। আমার অপর দিকে আঙ্গুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই। আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করি। অন্য মানুষ কি করছে, সে কি করছে সেটা কেন দেখছে? ভাই তুমি কি করছো বলো না। তাকিয়ে বসে আছে, এত সময় তোমাদের আছে? অন্য পার্টির লোক কি করছে, ওরি কি করছে, আরে নিজে কি করছো, তোমার পার্টি কি করছে? আরে কেন্দ্রীয় সরকারের পার্টি, তোমাদের এত টাকা, এত লোকবল, এত মানুষ, তোমাদের একটা পশ্চিমবাংলা রাজ্যের জন্য কিছু করতে পারছো না? আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছে, একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। একই দিনে হুগলির জেলার লোকসভার নির্বাচনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি হুগলির পোলবা এলাকার প্রচারে বেরিয়ে মহিলাদের সঙ্গে পটল আলুর তরকারি, মাছ ভাজা অন্যান্য খাবার রান্না করার পর বিতরণ করেন সাধারণ মানুষের মধ্যে। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি জেলা পার্টি অফিস থেকে সাংবাদিকদের সামনাসামনি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বলেন, যেখানে আলো নেই সেখানে শিল্প কি করে আসবে রাজ্য সরকারের আমলে, এবং বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দিকে ও আলোর দিকে বেশ নজর দিচ্ছেন বিজেপি সরকার। সেই সঙ্গে তিনি রচনা ব্যানার্জির প্রতি সহানুভূতি দেখিয়ে বলেন, নতুন আছে ও তো জানে না, এই প্রথম এসেছে, রাজনীতি করে আসলে ভালো হতো, একদম দিদি নম্বর থেকে এসেছে, বুঝতে পারবে তৃণমূল ধোয়া নয়, তৃণমূল ধোঁয়াশা হয়ে যাবে ওর কাছ থেকে, বুঝতে পারবে রচনা। এছাড়া আরও কি বললেন হুগলির লোকসভা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, আমরা সরাসরি জেনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলা। রান্না করতে পারি। কি রান্না করলেন? আলু পটলের তরকারি ছিল আর মাছ ভাজা ছিল। জলছত্র করা হয়েছে, হাইমাস লাইট প্রচন্ড ভাবে দরকার। পুরো হুগলি অন্ধকার ছিল, পুরো হুগলি এই 5 বছর আগে পুরো অন্ধকার ছিল। সেখানে 273টা সোলার লাইট, 150টা সোলার লাইট দেওয়া হয়েছে। এই মোটামুটি কাজের হিসাব আছে 17,62 লাখ টাকা। কিন্তু এরপরেও আরো প্রচুর মানুষ লাইট চাইছেন, আমরা আলো চাইছেন। মানে স্বাভাবিকভাবে ভাবুন, এতদিন ধরে সরকারটা রয়েছে, আলো পর্যন্ত নেই। বিভিন্ন মন্দির বলুন, মঠ বলুন, বাজার বলুন, বাস স্ট্যান্ড বলুন, বিভিন্ন জায়গায় জায়গায় আলো নেই। আলোর এত ডিম্যান্ড, যেটা স্বাভাবিক, আমাদের নির্দিষ্ট টাকা আসে, সেটাতে করতে হয়। মানে যেখানে আলো নেই, তাহলে ভেবে থাকুন সেখানে শিল্প কী করে আসবে। রাজ্য সরকারের আমলে রাজ্য সরকার আলোটুকু করতে পারেনি। সেই জন্য আজকে আমরা যতটুকুনি পেরেছি, আমরা বিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর বেশি নজর দিয়েছি এবং আমরা আলোর দিকে বেশি নজর দিয়েছি। প্রচুর শিল্প হয়েছে, ধোঁয়ায় ভরে গেছে। নতুন আছে, ও তো জানে না, এই প্রথম এসছে। রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে, ও বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবে, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে। কদিন পরেই বুঝতে পারবে। দেখুন বিভিন্ন জায়গায় জুট মিলের এরকম একটা পড়ছে। যবে থেকে ইলেকশনের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, ভোটের দিকে আসছে, এদের একটা স্বভাবই আছে যে জুট মিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ওয়ার্কারদের চাপ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে লেবার ইউনিয়নের চাপ দেওয়া হচ্ছে যে তারা যেন মানে তাদের যুক্তি মেনে নেয়। কিন্তু পুরো জুট মিলের ওয়ার্কারদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, মোদিজি আছে। আমরা পুরোপুরিভাবে এর ব্যবস্থা করব। এই কয়েকটা দিন আমাদের যেহেতু আচারসংহিতা লেগে আছে, কিন্তু আমরা প্রত্যেকটা মালিকের সাথে কথা বলছি এবং প্রত্যেকটা লেবারদের সাথে কথা বলছি। আমরা লেবারদের পাশে আছি এবং লেবারদের যেসব প্রবলেমগুলো হচ্ছে, এসব চুক্তিগুলো, কালো চুক্তিগুলো লেবারদের সাথে না বলে করিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আমরা ঠিক করার ব্যবস্থা করছি। ইন্দ্রসেন আজকে বলেছেন যে একটাও যদি এমপি উনিই পাননি। আমাদের কাছে প্রায় 10,000 মতন সার্টিফিকেট
এই ট্রেনের টিকিটের তো ছেড়েই দিন, আমার মনে নেই এত, এবং কনফার্মেশন সার্টিফিকেট, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড 500,000-এর বেশি রিলিফ ফান্ড প্রধানমন্ত্রী এই জেলা না বাইরের জেলা থেকে এসে নিয়ে গেছে। উনি এখন এখন তো আর হবে না, উনি কাউকে পাঠিয়েওছেন হয়তো, যাকেও আমরা দিয়েছি, তারা তৃণমূলের লোক আছে আমার কাছ থেকে নিয়ে গেছে এসে, যে ও অসুবিধা হচ্ছে, আমার এখান থেকে অফিস থেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে নিয়ে গেছে। উনি বলেছেন যে তৃণমূল ওদের পুলিশের থানাও পার্টি অফিস, আমরা যেখানে পার্টি অফিস দিতে যাই সেখানে আমাদের আপত্তি করে, কোনো বাড়ি দিতে দেয় না, ওখান দিয়ে উল্টো পাল্টা করে মানে পারমিশন দেয় না, আমাদের উল্টো পাল্টা করে আমাদের পার্টি অফিসই করতে দিচ্ছে না, পার্টি অফিস আমাদের তুলে দিচ্ছে, সেখানে আবার এমপি অফিসের কথা বলছে, নিজেরাই মেরে তুলে দেবে। আমাদের এমপি অফিস জায়গায় জায়গায় আছে, প্রত্যেকটা বিধানসভায় আছে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে। এমন কোনো লোক আসেনি এসছে আমার কাছ থেকে খালি হাতে ফিরে গেছে, তারা এসছে, তারা নিয়ে গেছে, সে এই জেলার হোক, অন্যান্য উত্তরবঙ্গ থেকেও লোক এসছে আমার কাছ থেকে নিয়ে গেছে, যেখানে হয়তো এমপি নেই সেখানে হয়তো শুনেছে যে এখান থেকে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে গেছে তারা এসে। সুতরাং এসব উনি বলে কোনো লাভ হবে না, মানুষ প্রচুর এখান থেকে উপকার হেল্প পেয়েছে। ক্যান্সার পেশেন্টদেরও তো দিয়ে এইমস হসপিটালে কতজন মানুষ যেতে পারে, যেরকমভাবে এসছে আমরা পাঠিয়েছি। ওই তো প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ক্যান্সার পেশেন্ট 2 লাখ 2.5 লাখ এবং 5 লাখ পর্যন্ত পেয়েছে। যে যেরকমভাবে এসছে তাকে সবাইকে 2 হাত ভর্তি করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ যেন সেবা পায়। কারণ তৃণমূলের তো সেবা এরা পায়নি, স্বাস্থ্যসাথী কার্ডটা তো পুরো ঢপের কার্ড আছে, সেই জন্য আমাদের কাছে যতটুকুনি ক্ষমতা ছিল আমরা সেই সব ক্ষমতা পুরোপুরিভাবে 2 হাত ভরে করেছি, কাউকে ফেরায়নি, কেউ জিজ্ঞেস করিনি যে কোন জায়গা থেকে, কোন লোকসভা থেকে, কোন পার্টি থেকে এসছো, যে এসছে তাকে করে দিয়েছি। কারণ এখানে সবচেয়ে বড় এখানে প্রবলেম মানুষের চিকিৎসার অভাব, পরিকাঠামো একদম নষ্ট হয়ে গেছে এই বাংলায়, সেই জন্য চিকিৎসার যাতে কোনো প্রবলেম না হয় আমরা 2 হাত ভরে করেছি। লকেট চ্যাটার্জি রান্না করছেন প্রচারে বেরিয়ে, রচনা ব্যানার্জি পরিবেশন করছেন খাবার, এগুলো কি মানে কিভাবে দেখছেন? এটা তো মানুষের মধ্যে মিশে যাও, আমরা তো সবসময় মানুষের সাথে